হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এখন সেই আলোচনাটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী বা ধারা উল্লেখ করো। এই আইনের ত্রুটি বিচ্যুতিগুলো কী ছিল, অথবা মন্টেগু চেমসফোর্ড আইনের সমালোচনামূলক আলোচনা করো। আলোচনাটা হলো 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইন ভারতীয়দের খুশি করতে পারেনি। পরবর্তী প্রায় এক দশকে ভারতীয় রাজনীতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়ের মধ্যে ঘটে যায়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার নামে নতুন আইন প্রণয়ন করে। এই আইন প্রবর্তনের নেপথ্যে অনেকগুলো কারণ ছিল। পটভূমি, এই পটভূমি দিয়ে বলতে হবে। প্রথম কারণ কি? এক, মর্লে মিন্টো সংস্কার আইনের ত্রুটি। মর্লে মিন্টো সংস্কার ভারতীয়দের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতবাসী শাসনতান্ত্রিক অধিকারের দাবিতে সোচ্চার হয়। দুই, নরমপন্থী চরমপন্থী ঐক্য। 1907 খ্রিস্টাব্দে চরমপন্থীরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল। 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে তারা আবার কংগ্রেসে ফিরে এলে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে ঐক্য গড়ে ওঠে। ফলে কংগ্রেসের আবার শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া এই সময় তিলক ও অ্যানি বেসান্তের নেতৃত্বে হোম রুল আন্দোলন দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল। এতে ব্রিটিশ সরকার যথেষ্ট বিব্রত বোধ করতে থাকে বা আতঙ্কিত হয়ে পড়ে। তৃতীয় পয়েন্ট কি? লখনৌ চুক্তি। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যৌথ আন্দোলন কর্মসূচির ভিত্তিতে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হলে সরকার শঙ্কাবোধ করে। চতুর্থ কি? প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতি। 1914 খ্রিস্টাব্দে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ব্রিটিশ সরকারকে উদারপন্থী নীতি অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেছিল। সরকার উপলব্ধি করে যে বিশ্বযুদ্ধ চলাকালে ভারতীয়দের সমর্থন ও সাহায্য তাদের বিশেষ প্রয়োজন। এই সময় এই পরিস্থিতিতে ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য সরকার ভারতবাসীকে কিছু শাসনতান্ত্রিক সুবিধা প্রদান করে সন্তুষ্ট করতে চেয়েছিল এবং তারা তা করতে উদ্যোগী হয়। এই সময় ভারতের ভেতরে ও বাইরে ভারতীয় বিপ্লবীদের সক্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পায়। তাতে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই পটভূমিতে সেই সময় ভারত সচিব মন্টেগু ভারতে আসেন এবং বড়লাট চেমসফোর্ডের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরই ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হয়, যা মন্টেগু চেমসফোর্ড আইন বা মনফোর্ড আইন নামে পরিচিত। এই আইনের ধারা বা শর্তগুলি কী ছিল? 1919 খ্রিস্টাব্দে সংস্কার আইনে ভারত শাসন পরিচালনার জন্য ইংল্যান্ডে যে শাসন কাঠামো ছিল তার কিছু পরিবর্তন করা হয়। সেগুলো কি? এক, ইতিপূর্বে ভারত সচিবের বেতন ও ভাতা ভারতীয় রাজস্ব থেকে দেয়া হতো। অতঃপর এই বেতন ও ভাতা কি করবে? যে ভারতীয় রাজস্ব থেকে আর দেয়া হবে না, ব্রিটিশ সরকার এই ভারত সচিবের বেতন ও ভাতা বহন করবে। দুই, ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়িয়ে অন্তত 10 জন এবং অনধিক 12 জন করা হয়। তিন,
মোট সদস্যের অন্তত অর্ধেক এমন ব্যক্তি হবেন যারা দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন। এদের কার্যকলাপ হবে 5 বছর। 4. ভারতের রাজস্ব সংক্রান্ত প্রস্তাব অধিকাংশের ভোটে পাশ করা বাধ্যতামূলক করা হয়। 6 হচ্ছে এই আইনে ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিষয়গুলিকে কেন্দ্রীয় ও প্রাদেশিক এই 2 ভাগে ভাগ করা হয়। কেন্দ্রীয় সরকারের অধীনে রাখা হয় দেশরক্ষা, বৈদেশিক সম্পর্ক, ডাক ও তার, রেলওয়ে, মুদ্রা, বাণিজ্য প্রভৃতি বিষয়। আর প্রাদেশিক সরকারের অধীনে থাকে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, শিক্ষা, সেচ, জনস্বাস্থ্য, বিচার, স্থানীয় স্বায়ত্তশাসন প্রভৃতি। 6 কি ছিল? নতুন আইনে কেন্দ্রে 2 কক্ষ যুক্ত আইনসভা গঠন করা হয়। উচ্চকক্ষের নাম হয় কাউন্সিল অফ স্টেট এবং নিম্নকক্ষের নাম হয় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 60 জন। এদের মধ্যে 33 জন নির্বাচিত এবং 27 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন বলে স্থির হয়। সম্প্রদায় ভিত্তিক নির্বাচন বহাল রাখা হয় এবং ভোটাধিকারের মাত্রা সীমাবদ্ধ করা হয়। নিম্নকক্ষের মোট সদস্য সংখ্যা ছিল 145 জন। এদের মধ্যে 104 জন হবেন নির্বাচিত এবং 41 জন হবেন মনোনীত। এক্ষেত্রেও মুসলমান, শিখ, ইউরোপীয় প্রভৃতি সাম্প্রদায়িক ভিত্তি বা সাম্প্রদায়িক ভিত্তিক নির্বাচন হবে বলে স্থির হয়। সাম্প্রদায়িক হবে না, ওটা সাম্প্রদায়িক ভিত্তি নির্বাচন হবে বলে স্থির হয়। 7 কি? কেন্দ্রীয় আইনসভার হাতে সমগ্র ভারতের জন্য আইন প্রণয়নের ক্ষমতা রাখা হয়। এই সদস্যগণ প্রশ্ন উত্থাপন, বিতর্ক ও সংশোধনী প্রস্তাব আনার অধিকার দেয়া হয়। তবে বিদেশ নীতি, প্রতিরক্ষা, ধর্ম বা জাতীয় ঋণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য গভর্নর জেনারেলের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়। 8 কি? গভর্নর জেনারেলের ক্ষমতা প্রসঙ্গে বলা হয় 1. গভর্নর জেনারেলের ইচ্ছানুযায়ী কোনো আইন যদি আইনসভা পাশ না করে তবে তিনি নিজেই তা বলবৎ করতে পারবেন। আর 2. 6 মাসের জন্য তিনি অর্ডিন্যান্স জারি করতে পারবেন। 3. আইনসভা কর্তৃক গৃহীত যে কোনো আইন তিনি সংশোধন বা নাকচ করতে পারবেন। আর 4. গভর্নর জেনারেল তার কাজের জন্য ব্রিটিশ পার্লামেন্ট বা ভারত সচিবের নিকট দায়ী থাকবে, ভারতের আইনসভার নিকট নয়। এই হচ্ছে গভর্নর জেনারেলের এই 4টে পয়েন্ট হচ্ছে তাদের কি ক্ষমতা দেয়া হয়। এবার এই আইনের ত্রুটি বা সমালোচনা করা হয় কি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইনের সমালোচনা করা হয়। এগুলো হলো 1. প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার অভাব। এই আইনের দ্বারা ভারতে দায়িত্বশীল ও প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার আন্তরিক ইচ্ছা প্রকাশ পায়নি। 2. ভাইসরয়ের চূড়ান্ত ক্ষমতা। এই আইনের দ্বারা কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। কেন্দ্রে ভাইসরয় এবং প্রদেশে গভর্নর চূড়ান্ত ক্ষমতার অধিকারী হন। তারা ইচ্ছা করলেই মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্ত বাতিল করতে পারতেন। নির্বাচিত আইনসভা কার্যত ক্ষমতাহীন থেকে যায়। 3 কি? ত্রুটি স্বায়ত্তশাসনের অভাব। প্রদেশে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি। প্রদেশের যাবতীয় বিষয়ে গভর্নর ছিলেন সর্বে সর্বা। আর 4 কি? ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বৃদ্ধি। ভারতীয় আইনসভার ক্ষমতা হ্রাস করে ভারত শাসন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। আর 5 কি? ভোটাধিকার। এই আইনের দ্বারা স্বল্প সংখ্যক ধনী ব্যক্তি
ব্যক্তি অর্থাৎ ভারতে মোট জনসংখ্যার মাত্র 10% ভোটাধিকার পান। সর্বসাধারণের ভোটদানের অধিকার স্বীকৃত হয়নি। আর ষষ্ঠ কি সাম্প্রদায়িকতা। মুসলিমদের পৃথক ভোটাধিকার দান করা হলে সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি পায়। এইসব কারণেই এই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। এজন্য জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে এই আইনকে তুচ্ছ, বিরক্তিকর ও নৈরাশ্যজনক বলে সমালোচনা করা হয়। শ্রীমতী অ্যানি বেসান্ত থেকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন। গুরুত্ব। এতৎসত্ত্বেও এই আইনের গুরুত্বকে অস্বীকার করা যায় না। সেগুলো কি? এক হচ্ছে প্রত্যক্ষ নির্বাচনের সূত্রপাত। এই আইনের দ্বারা ভারতে প্রথম প্রত্যক্ষ নির্বাচনের সূচনা হয় এবং ভোটাধিকারের সম্প্রসারণ ঘটে। 2. দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূচনা। এই আইনের দ্বারা মন্ত্রিসভাকে তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী রাখার ব্যবস্থা করা হয়। এর ফলে ভারতে দায়িত্বশীল শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটে। 3. কি? রাজনৈতিক শিক্ষালাভ। এই আইনের দ্বারা ভারতীয় প্রতিনিধিরা আইনসভায় প্রবেশের সুযোগ পেলে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও শিক্ষালাভের সুযোগ ঘটে। আর 4. কি? মন্ত্রিসভার ভারতীয়করণ। ঐতিহাসিক টমসন ও গ্যারট এই আইনের প্রশংসা করে বলেন যে প্রাদেশিক মন্ত্রিসভায় ভারতীয়দের স্থান দিয়ে ব্রিটিশ সরকার শাসন ব্যবস্থায় ভারতীয়করণের পথ প্রস্তুত করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দীনশা ওয়াচা, তেজবাহাদুর সপ্রু, শ্রীনিবাস শাস্ত্রী প্রমুখ নরমপন্থী কংগ্রেস নেতা মনফোর্ড সংস্কার আইনকে স্বাগত জানান। তাদের মতে এই আইন ছিল ভারতে দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে এক বাস্তব ও বলিষ্ঠ পদক্ষেপ। এই হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। পারলে তোমরা এটা পড়ে নিও। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।